প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, লাশ শরম যদি দোকানে কিনতে পাওয়া যেত, হ্যাঁ লাশ শরম দোকানে কিনতে পাওয়া যেত, যদি ধরেন 1 কেজির দাম 1 কোটি টাকা হয়, আমি আমার ফ্ল্যাট বিক্রি কইরা ওই 1 কোটি দিয়া লাশ শরম কিনা একজনকে আমি গিফট করতাম যে ভাই এই লাশ শরম তো নাই আপনাকে এটা আমি গিফট করলাম। কিছুদিনের মধ্যেই টের পাবেন এই জিএনজি আবার জায়গা উঠবে, তাদের অধিকার তারা আদায় করেই ছাড়বে। 70% মানুষের ভোটের অধিকার ছিনিয়ে আনবেন, এটা কি হইতে পারে? না ভাই, হইতে পারে না। বিএনপি জামাত ঐক্য আর ঐক্য। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে বিএনপি জামাতের মধ্যে এই ঐক্য আরো বেশ কিছুদিন দরকার। চূড়ান্তভাবে এটা থাকবে না, বিএনপি জামাত ফাটাফাটি শুরু হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে একদম শূন্যের কোঠায় ঠেলে দিতে বিএনপি জামাত একমত হয়েছে। দীর্ঘ 17 বছর পরে আমরা একটা প্রাণবন্ত সংসদ আজ দেখতে পেয়েছি। এই সংসদ অধিবেশনের মধ্য দিয়ে আমাদের কাছে বিরোধী দলীয় নেতা যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাকে নতুন করে আমরা চিনতে পেরেছি। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না, তিনি শুধু নরম নরম নরম, তিনি কখনো গরম দিতে জানেন না। কিন্তু এই শুভ্র দাদু যে তার ভিতরে যে এত গরম রয়েছে, তিনি যে প্রয়োজন মুহূর্তে বারুদের মতো জ্বলে উঠতে পারে, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। কোন ফ্যাসিস্ট তার দোষর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট মুক্ত, আমরা ফ্যাসিবাদের দোষর মুক্ত জাতীয় সংসদ চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় সংসদে চিৎকার করে জামাতের আমিরের নেতৃত্বে ওয়াকআউট করেছেন প্রেসিডেন্ট চুপুর বক্তব্যের সময় নাহিদ হাসনাত সহ এখানে সকলের কণ্ঠে আমরা দবনি শুনেছি। জুলাই সনদ, জুলাইয়ের যোদ্ধা হিসাবে তারা যেভাবে চিৎকার করেছে। কিন্তু আরেকটা রহস্যময় ঘটনা ঘটলো, চরমোনাইয়ের এক এমপি ওয়াকআউট করে নাই। তাহলে চুপুকে রাখার বিষয়ে শুধু বিএনপিকে একাদোষ দিলে হবে না, এখানে চুপুর সাথে কিন্তু চরমোনাইয়েরও একটা প্রেম আছে। বিরাট সুখবরের মহেন্দ্রক্ষণে বাংলাদেশ। সংসদ শুরু হওয়ার সাথে সাথে বিএনপি জামাত যথেষ্ট ঐক্যমত হয়ে গিয়েছে এবং অনেক কাছাকাছি এসেছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ অনেক কিছু হবে, 100% না হলেও অধিকাংশ হবে, মোর দেন 90% ইমপ্লিমেন্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম সে তো রয়ে যাবে। চোখ একটা খারাপ। আসসালামু আলাইকুম। কেমন দেখলেন নতুন বাংলাদেশের সংবিধানের সংবিধান রক্ষা করার জন্য এই সংসদ? কিন্তু কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে ভালো লাগছে। বিরোধী দলের ভূমিকা ভালো লাগছে, সরকারি দলের ভূমিকা ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে নতুন স্পিকার মেজর হাফিজ সাহেবকে। ওনার আবার একটা টাইমে আমি ভক্ত ছিলাম, রাজনীতিবিদ হিসাবে না, উনি একটা টাইমে ফুটবল খেলতো মোহামেডানে, খুব সম্ভব 70-71 ওই টাইমে স্টেডিয়ামে যাই ওনার খেলা দেখতাম। ভালো খেলতো কিন্তু ভাই, ওইখান থেকেই পপুলার, পরে রাজনীতিতে আসছে। যাই হোক, উনি স্পিকার, কিন্তু উনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী আর স্পিকার এক ব্যক্তি থাকে না কখনো, যার জন্য মন্ত্রিত্ব থেকে পদত্যাগ কইরা স্পিকার হিসাবে শপথ নিছেন। আবার এদিকে দেখেন, এই যে ডেপুটি স্পিকার, ওনাকেও কিন্তু আপনারা চিনেন, কায়সার কামাল। উনিও কিন্তু বিখ্যাত। কিভাবে বিখ্যাত জানেন? ওই যে শহীদ হাদির যে হত্যাকারী ফয়সাল, ডাকনাম আবার রাখছে কলকাতায় যায় রাহুল। এই রাহুল যখন জামিন পায়, কার মাধ্যমে জামিন পায়? অ্যাডভোকেট কায়সার কামাল ওনাকে জামিন করে, কিন্তু উনি হচ্ছেন এখন ডেপুটি স্পিকার। জিনিসটা কিন্তু জৈমা গেছে। হ্যাঁ, সব ধরনের মানুষই আছে এখানে ভাই। সবচেয়ে বড় মজা হয়েছে কোন জায়গায় জানেন? যখন আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এন্ট্রি নেয়, এন্ট্রির সময় দেখছেন ভেগুল বাজতেছিল, আর কে যেন একজন পিছন থেকে চিৎকার করে বলতেছিল, মহামান্য রাষ্ট্রপতি। ওই যে সিনেমা আমরা দেখতাম না, রাজা যখন ইন করে তখন একজন বলতো না, হুঁশিয়ার হুঁশিয়ার, ওরকম হয়েছে ব্যাপারটা, জমজমাট। কিন্তু উনি আসার সঙ্গে সঙ্গে ওনারা দাঁড়ায় গেল, ওনারা মাইনা নিল না। কারা? এই যে আমাদের 11 দল, জামাত ইসলাম, এনসিপি। আচ্ছা, ওনারা তো আগেই বলছে আমরা মাইনা নিব না, আমরা ওইখান থেকে বাইরে যাবো, আগে বলছে না? তার মানে যাই না শুনেই তো উনি আসছে। দেখছেন কিভাবে ইজ্জতের ফালুদা বানায় দেয় এই সংবিধান। এই সংবিধান কিন্তু মানুষের ইজ্জতের ফালুদা বানায় দেয়। মহামান্য রাষ্ট্রপতির মান ইজ্জত নিয়ে খেলতেছে এই সংবিধান, আমি মনে করি। হ্যাঁ, দেখেন এই সংবিধানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এই কথাটা লেখা আছে, তাই না?
কিন্তু এই কথাটা দিয়ে তো উনি ওনার বক্তব্য শুরু করে নাই। সংবিধানে যা লেখা আছে তা মানবেন না, সংবিধান মাইনাই তো উনি এখন রাষ্ট্রপতি। উনি যখন বক্তব্য রাখতে গেছে তখন সবাই যখন দাঁড়ায় গেছে উনি না বেকুব হয়ে গেছে, এমন এমন ভাবে তাকাইতেছিল যেন ব্যাপারটা উনি জানতেনই না। হট্টগোল হইতাছিল, চিল্লাচিল্লি হইতাছিল, এর মধ্যে দিয়ে কিন্তু উনি বক্তব্য দিয়ে যাচ্ছিল। কেউ শুনুক না শুনুক ওনার দায়িত্ব উনি পালন করতেছিল। কিন্তু জনগণের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? উনি কেমন, মানুষটা কেমন, ওনার চরিত্রটা না কেউ ধরতে পারতেছে না। এক এক সময় এক এক রকম। তো নায়ক শাকিব খান এক এক ছবিতে এক এক রকম, কোন ছবিতে আর্মি, কোন ছবিতে আবার ডাকাই, কোন ছবিতে মাফিয়া, কোন ছবিতে গরিবের বন্ধু, এরকম হয়ে গেছে ওনার চরিত্রটা। বক্তব্যগুলো শুনেন, ওনার যতগুলো বক্তব্য আছে টুকরা টুকরা গুলা সব জোড়া দিয়া যখন কোনো ইয়াং ছেলে বা এই নতুন প্রজন্ম কেউ দেখবে, কি শিখবে ওনার কাছ থেকে? উনি আজকে বক্তব্য শুরু করছে কি দিয়া জানেন? 2000 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে আর আওয়ামী লীগ ছাইরা দেয়, তখন আওয়ামী লীগ ছিল দুর্নীতির চ্যাম্পিয়ন, হ্যাঁ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তখন সেই ডুইবা যাওয়া জাহাজের হাল ধরে বেগম খালেদা জিয়া, এই কথা দিয়ে উনি বক্তব্য শুরু করছে। আবার উনি বলতেছে ফ্যাসিবাদের কথা, মানে শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার, তাদের কাছ থেকে দেশ মুক্ত করছে কারা, তাদের নিয়েও কথা বলতেছে। মানে জুলাই 24-এর রক্ত দিছে শহীদদের কথা উল্লেখ করতেছে, সব রকম কথা বলতেছে, কিন্তু কারো মন জয় করতে পারতেছে না, কারণ মানুষ বুঝতে পারতেছে না আসলে মানুষটা কেন বারবার ডিগবাজি খাইতেছে। ওই যে জাহিদ খান চলে গেছে বিদেশে, আমেরিকা না কানাডায় আছে, সেই জাহিদ খানের মতো বারবার যদি ডিগবাজি দেয় একজন রাষ্ট্রপতি, তাহলে মান ইজ্জত থাকে, মান ইজ্জতের ফালুদা হয়ে যায় না ভাই? হ্যাঁ, ফালুদা হয়ে যায়। আসলে এই সুযোগটা দিয়ে রাখছে এই সংবিধান, এই সংবিধানে এই সুযোগ দিছে বলেই তো আজকে ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে। এই সংবিধানে এই সুযোগটা দিয়ে রাখছে তো ভাই, দিয়ে রাখছে বলে তো উনি না যাইতে পারতাছে, না সরতে পারতাছে, না কিছু বলতে পারতাছে। উনাকে যেভাবেই চালাইতাছে উনি ওইভাবেই চলতেছে। ভাই ব্রাদার, আমাদের সিনেমার মধ্যে ওই যে সাপের ছবি হইতো না এক সময়, যারা জান ঝন্টু সাহেব আমার ওস্তাদ, উনি খুব বানাইতো। উনি একটা ছবি বানাইছিল, নাচে নাগিন বাজে বিন, বিন বাজাইলে সাপ নাচে। এখানেও ভাই দেখলাম কে যেন বিন বাজাইতেছে দূর থেকে, আর উনি ওই ইশারায় নাচতেছে, এক এক সময় এক এক দিকে চলে যাইতেছে। দেখেন আজকে জামাত ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করছিল কেন আপনারা বাইরে চলে আসলেন, ওয়াক আউট করলেন? ওনারা বলছে 3টা কারণে। ডাক্তার শফিকুর রহমান 3টা কারণ বলছে। 3টা কারণের মধ্যে প্রথম কারণটা কি জানেন? এই যে গত 16 বছর এত জুলুম হইলো, এত অত্যাচার হইলো, মিডিয়া ট্র্যাজেডি, শাপলা হত্যাকাণ্ড, আয়না ঘর, অত্যাচার, জুলুম, জুলাই 36টা দিন সারা বাংলাদেশে কোথায় না গন্ডগোল হয়েছে, কোথায় না লাশ পড়ছে, কই তখন তো উনি কোনো কথা বলে নাই, একদম চুপ ছিল। তার মানে কি উনি তো সেই স্বৈরাচার শাসকেরই একজন এবং উচ্চ পদের একজন, তাই না? কেন তখন উনি একটা বক্তব্য রাখে নাই? উনি তো রাষ্ট্রের অভিভাবক, অভিভাবক হিসাবে একটা বক্তব্য কেন রাখে নাই? তার মানে উনি আগের সেই স্বৈরাচার শাসককে সাপোর্ট দিয়ে গেছে, তাই না ভাই? দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা ভয়াবহ ব্যাপার তো। হ্যাঁ ভাই, কত বড় মিথ্যা কথা বলছে উনি। দেখেন উনি 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি নিজে ভাষণ দিয়ে বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, যা উনি মঞ্জুর করছেন। এই কথা উনি নিজের বক্তব্যে বলছে, তো আমরা শুনছি তো, তাই না ভাই? ভিডিও আছে তো। কিন্তু দেখেন যখনই মতি ভাই, মানে ওই যে মানব জমিন পত্রিকার মতিউর রহমান সাহেব ওনার সাক্ষাৎকার নিতে গেল, তখন উনি বললো যে আমি তো পদত্যাগ পত্র দেখি নাই। দেখছেন কত বড় ভেজাল লাগাই দিল, মানে একেবারেই মিথ্যা, উল্টায় গেল, ওই জায়েদ খানের মতো পুরাই ডিগবাজি। এখানেই শেষ না। 3 নম্বরটা, এটা আরো ভয়াবহ অভিযোগ ভাই। হ্যাঁ ভাই, আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। গত 17-18 মাস ডক্টর ইউনূস স্যার যা যা করছে সব কিছুতে উনি সিগনেচার করছে। ওনার আদেশেই কিন্তু এই নির্বাচন হয়েছে। এই নির্বাচন মানে 2টা নির্বাচন একসঙ্গে হবে, ওনার আদেশেই কিন্তু হয়েছে, ওনার সিগনেচারেই হয়েছে এটা। তার মানে কি 2টা নির্বাচন একসঙ্গে হবে, 2টা নির্বাচন একসঙ্গে হয়ে গেল। তারপরে শপথ নেওয়ার কথা, শপথ নিবে কারা কারা? যারা সংসদে যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য নির্বাচন করছে তারা শপথ নিবে। আর কারা শপথ নিবে? যারা সংস্কার পরিষদের সাথে জড়িত, অর্থাৎ সংস্কার পরিষদের মেম্বাররা শপথ নিবে, একই দিনে শপথ নিবে। মানে এমপিরা যেদিন শপথ নিবে, সংস্কার পরিষদের মেম্বাররা ওই সেদিনই শপথ নিবে। জামাত ইসলাম 11 দল ওরা কিন্তু শপথ নিল, ওনারা নিল না। কিন্তু উনি একজন প্রেসিডেন্ট হিসাবে কি একবারও জিজ্ঞেস করছে, বা ওনার এই বক্তব্যের মধ্যে উনি রাখছে এই কথাটা যে কেন আপনারা সংস্কার পরিষদের শপথ নিলেন না, ওইটা কেন ভঙ্গ করলেন, আপনারা কেন 70% মানুষের ভোটের অধিকার কায়দা নিলেন, এইটা কেন উনি বললেন না? এই জন্য আমরা ওই সংসদ থেকে বাইরে আসছি। আসলেই তো সত্যি কথা, ওনার সিগনেচার নিয়েই তো এই নির্বাচনটা হয়েছে। যা যা লেখা আছে ওই হ্যাঁ না ভোটের মধ্যে সবকিছু উনি জানে। গত 17-18 মাস যা কিছু হয়েছে সবগুলা ফাইলের মধ্যেই তো ওনার সিগনেচার আছে। যা যা অধ্যাদেশ জারি করা হয়েছে উনি তো সবকিছুতেই দস্তখত করছে। তার মানে কি দেখেন এখন আইসা উনি আবার পুরাটাই চেঞ্জ হয়ে গেলেন, অন্য কথা বলতেছে, ফ্যামিলি কার্ডের কথা ওনার বক্তব্যের মধ্যে আনতেছে, আবার 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের কথাও আনতেছে, 71-এর স্বাধীনতার কথা আনতেছে, কিন্তু বঙ্গবন্ধুর কথা আনতেছে না, আনতেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। অথচ এই একই মানুষ কিন্তু অতীতে কি বলছে সে ভিডিওগুলো দেখলেই তো বুঝতে পারবেন। যার জন্য বলতেছি ভাই, কেমন জানি হয়ে গেল। তার মানে কি হতাশায় কাজ করতেছে, এটা বুঝতে হবে। কিন্তু কেন বুঝতেছে না? ওনারা বুঝবে না কেন? ওনারা এত কিছু বুঝে এইটা বুঝবে না। অর্থাৎ ছপ্পু সাহেবকে কি ওনারা সরাবে না? না,
সরাবে না। এই অঙ্কটা কইরাই আজকে ভিডিও থেকে বিদায় নেব। কেন সরাবে না বলেন তো? আপনারা একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন। দেখেন, এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সেই রাষ্ট্রপতিকে বিএনপি রাষ্ট্রপতি না বানায়া ওনাদের নিজস্ব মানুষ ওইখানে বসায়, তাহলে কি হবে জানেন? 5 বছর পর যখন আবার নির্বাচন আসবে, সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আসতে হবেই। কিন্তু দেখেন, 5 বছর পর একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন, 5 বছর পর যখন ওনারা ক্ষমতা থেকে চলে যাবে, ঠিক একই টাইমে তো রাষ্ট্রপতিকেও চলে যেতে হবে। তার মানে কি, নতুন কেউ আসবে, নতুন কারো অধীনে সেই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা হবে। বুদ্ধিটা খেলাইছে এখানে। হ্যাঁ ভাই, তারেক রহমান সাহেবের মাথায় বুদ্ধি আছে রে ভাই। এই যে ওনাকে রাইখা দিল না, দেখবেন বছর খানিক রাইখা দিবে। অলরেডি এই কথা শোনাও যাচ্ছে যে বছর খানিক পর ওনাকে বিদায় করে নিজেদের মানুষ বসাবে রাষ্ট্রপতির পদে নিজেদের মানুষ বসাবে। তাহলে হিসাবটা কি হলো দেখেন, 5 বছর পর যখন ওনারা চলে যাবে, আরো 1 বছরের জন্য ওনাদের রাষ্ট্রপতি কিন্তু ওই চেয়ারে বসা রইল। এখন যে 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওই সরকার কার অধীনে থাকবে? ওই রাষ্ট্রপতির অধীনে থাকবে, ওনাদের বসানো রাষ্ট্রপতির অধীনে থাকবে। আর এই রাষ্ট্রপতির যে কি ক্ষমতা এই সংবিধানে দিয়ে গেছে, এটা তো আপনারা হারে হারে টের পাইতেছেন। কেউ কি সরাইতে পারছে? গত 18 মাসে ওই রাষ্ট্রপতিকে পারে নাই, তখনও কেউ সরাইতে পারবে না। ওই ওনাদের বাছাই করা পছন্দের রাষ্ট্রপতির অধীনেই ওই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। আর ওই নির্বাচনে প্রভাব খাটাইতে পারবে ওনাদের রাষ্ট্রপতি। হিসাবটা হইলো এইখানেই। এই হিসাবই রাইখা দিছে, অন্য হিসাবও থাকতে পারে, এত হিসাব মিলামিলি করা দরকার নাই। শুধু এইটুকুই বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিয়ে দেন, দিতে বাধ্য হবেন আপনারা। হয়তো এমন করতে পারে, ওনাদের নির্বাচনের আগে 31টা দফা ছিল না, ওই 31 দফাকে মিলায়া জিলায়া এই গণ অভ্যুত্থানের সনদপত্রটাকে ওর মধ্যে ঢুকাইয়া মিক্স কইরা ফালুদা বানায়া নতুন কিছু হয়তো একটা দিতে পারে। কিন্তু এই ভাবনাটা ভুল, টোটালটা ভুল। হ্যাঁ ভাই, এই জেনারেশনকে বুঝতে আরেকটু সময় লাগবে। এই 3-4 মাস, ঈদের পরেই সবাই বুঝতে পারবেন। এখনই তো বুঝাই দিছে হাসনাত আব্দুল্লাহ, এই জেনারেশন কি করবে। এই যে ওনাদের এনসিপি থেকে 6 জন গেছে না, এই 6 জনই ধরে নেন 300 এমপি, এই 6 জনই দৌড়ের উপরে রাখবে 300 এমপি কে। এটা আপনারা হিসাব মিলিয়ে নিয়েন। আজকে দেখলাম আখতারুজ্জামানকে, হ্যাঁ ভাই, এনসিপির আখতারুজ্জামান সিএনজিতে কইরা এই সংসদে যাচ্ছে। সিএনজিতে বৈশা একটা গাড়ি কি ম্যানেজ করতে পারতো না? না, করবে না। হারাম খাবে না ভাই, এরা হারাম খাবে না। অনেকটাই তো অনেক কথা বলতে শুনতেছি, এরা হাজার হাজার কোটি টাকা মাইরা দিছে। আরে ভাই, প্রমাণ করেন না, প্রমাণ কইরা দেখান। এই যে বলতেছে ভাই, ওই যে ত্রাণের টাকা গেল কই, ত্রাণের টাকা গেল কই, ত্রাণের টাকা কই গেছে, এটা জানার জন্য হাসনাতকে নাহিদকে জিজ্ঞাসা করার দরকার নাই। এই টেলিফোনে জিজ্ঞাসা করো, ওই যে জেমিনি আছে না, এআই আছে না, এদেরকে জিজ্ঞাসা করো ওই ত্রাণের টাকা গেছে কই। আর সরকারও জানে ওই ত্রাণের টাকা গেছে কই। খামাখা এইসব গুজব ছড়ায় লাভ নাই। আগে অনেকটাই বলতে শুনছি, এই ইউটিউবে আইসা এই এনসিপি একজন মেম্বারও তো হইতে পারবে না, চেয়ারম্যান হইতে পারবে না। এরা আবার সংসদে যাইতে চায়, রাজমিস্ত্রির পোলায় সংসদে যাইতে চায়, ফকিন্নির পোলায় সংসদে যাইতে চায়, এরকম তো শুনছি। কিন্তু ওরা তো সংসদে চলে গেছে। কিছুদিনের মধ্যেই টের পাবেন, কিছুদিনের মধ্যেই টের পাবেন, এই জিএনজি আবার জায়গা উঠবে, তাদের অধিকার তারা আদায় করেই ছাড়বে। 70% মানুষের ভোটের অধিকার ছিনিয়ে আনবেন, এটা কি হইতে পারে? না ভাই, হইতে পারে না। বিদায়ের আগে শুধু এইটুকু বলবো, লাশ শরম যদি দোকানে কিনতে পাওয়া যেত, হ্যাঁ, লাশ শরম দোকানে কিনতে পাওয়া যেত, যদি ধরেন 1 কেজির দাম 1 কোটি টাকা হয়, আমি আমার ফ্ল্যাট বিক্রি কইরা ওই 1 কোটি দিয়া লাশ শরম কিনা একজনকে আমি গিফট করতাম, যে ভাই এই লাশ শরম তো নাই আপনার, আপনাকে এটা আমি গিফট করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় বহুল প্রতীক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম সংসদ অধিবেশন উপভোগ করেছেন। প্রকৃতপক্ষে প্রথম সংসদ অধিবেশনের একটা টার্নিং মুভমেন্ট ছিল। নিরস থাকলেও হঠাৎ করে একটা সময় সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে এবং দীর্ঘ 17 বছর পরে আমরা একটা প্রাণবন্ত সংসদ আজ দেখতে পেয়েছি। এই সংসদ অধিবেশনের মধ্য দিয়ে আমাদের কাছে বিরোধী দলীয় নেতা যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাকে নতুন করে আমরা চিনতে পেরেছি। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। তিনি শুধু নরম নরম নরম, তিনি কখনো গরম দিতে জানেন না। কিন্তু এই শুভ্র দাদু যে তার ভিতরে যে এত গরম রয়েছে, তিনি যে প্রয়োজন মুহূর্তে বারুদের মতো জ্বলে উঠতে পারে, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, যথারীতি সংসদ অধিবেশনে সভাপতি হিসেবে যখন খন্দকার মোশাররফ হোসেনকে নিযুক্ত করা হয় প্রথম অধিবেশনে, তখন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জামাতের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে অভিনন্দন জানান সরকারি দলকে এবং জনাব তারেক রহমানকেও ধন্যবাদ জানান। সেই সাথে তারা একটু আশাবাদ ব্যক্ত করেন যে একটু যদি বিরোধী দলের সাথে এই বিষয়ে আলাপ করা হতো, তাহলে এটি আরো প্রাণবন্ত হতো, আরো ভালো হতো। বিরোধী দল তখন আরো সন্তুষ্টি চিত্তে এটাকে গ্রহণ করতো এবং সমর্থন জানাতো। এখনো তারা সমর্থন জানাচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা। এরপরে জামাত আমির কিছুটা বক্তব্য দেন, তারপরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে। এটি অপ্রত্যাশিত ছিল না, প্রত্যাশিতই ছিল। কারণ যখনই বিএনপি বিদ্যমান সংবিধানের ভিতরে থেকে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে, যেটি আসলে নিয়ম যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে পরবর্তী কার্যক্রম শুরু হয়, তো সেই নিয়ম রক্ষা তারা করতে গেছে বিএনপি, যেহেতু তারা সংবিধানের ভিতরে আছে। এখন বিএনপি কেন এই সংবিধান করছে, এরও একটা কারণ আছে। অজানা তো আর কিছুই থাকে না, সেটিও আমি আপনাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো যে বিএনপি হঠাৎ কেন এই সংবিধানের প্রেমে পড়ে গেল। একজন মানুষ কখন অসল মালের প্রেমে পড়ে যায়। অসল মাল বুঝতে পেরেছেন তো আপনারা? মনে করেন গ্রামের
একটা একেবারে কুচ্ছিরি, চেহারা ভালো না, এরকম একটা মেয়ের প্রেমে পড়ে যায় বা বিয়ে করে তাকে, কখন? একটা খুব সুন্দর সুশ্রী বা বড় চাকরিওয়ালা ছেলে কখন করে? সাধারণত আমাদের সমাজে যেটা হয়। অন্যভাবে নিন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যখন ওই মেয়েটার, ওই কুচ্ছিরি বা ওই কালো মেয়েটির যখন চেহারায় তিনি ভালো নয় কিন্তু ধন সম্পদে তিনি অনেক ঊর্ধ্বে, তখন অনেক লোভী মানুষ, যাদের দীর্ঘ প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে যে অপরের টাকা নিয়ে তিনি কিভাবে অপরের ধনে পোদ্দারি করবেন, এই ধরনের ইচ্ছা যাদের থাকে, তারা কিন্তু ওই মেয়ের প্রেমে পড়ে যায়। অথবা কখনো কখনো আপনারা দেখেছেন যে কোনো বিধবা নারী, প্রচুর ধন সম্পদ তার, হঠাৎ কোনো ইয়াং ছেলে, আইবুড়া ছেলে, তিনি ওই বৃদ্ধাকে বিয়ে করেন। কারণ কি? কারণ তার কাছে কিছু মধু আছে, সেই মধু পাবার লোভে সেখানে তারা বারবার ছুটে যায়। তো বিএনপিরও এরকম একটা মধু তারা পেয়েছে, আমি সেটা প্রমাণ সহ দেখাচ্ছি। তার আগে যেটি বলে নিব সেটি, জামাত আমির পরে যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যদের নিয়ে একেবারে বারুদের মতো জ্বলে উঠলেন। দেখুন ভিডিওটি, মজা পাবেন। এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এখানে কি আমরা এই দীর্ঘ 1.5 বছর ধরে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত বা আজ পর্যন্ত, এই 12 মার্চ যেদিন সংসদের প্রথম অধিবেশনটা বসলো, এর আগ পর্যন্ত কেউ কখনো কল্পনা করেছে যে এটি আমাদের শুভ্র দাদু শফিকুর রহমান এই ধরনের বারুদ হয়ে উঠতে পারে? তিনি তার সমস্ত সহযাত্রীদের নিয়ে, তার সংসদ সদস্যবৃন্দদেরকে নিয়ে তিনি এইভাবে ওয়াকআউট করতে পারেন বা প্রতিবাদী হয়ে উঠতে পারেন? মনে হচ্ছিল তিনি একেবারে 22-23 বছরের হাসনাতদের সমবয়সী, নাহিদদের সমবয়সী একটি যুবক, সেরকম তিনি টকবক করে জ্বলে উঠলেন। পরে তো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তিনি থামলেন না, তার বক্তব্য চালাতেই থাকলেন। আর ঠিক সেই সময় জামাত আমির তিনি তার সমস্ত সংসদ সদস্যদেরকে নিয়ে, বিরোধী দলীয় সদস্যদেরকে নিয়ে ওয়াকআউট করলেন। এসে তিনি বাইরে এসে সাংবাদিকদের কাছে সেখানেও একটি আগুনঝরা বক্তব্য দিয়েছেন। এবং কি কারণে, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে কেন আপনারা অধিবেশন বয়কট করলেন, সেখানে জামাত আমির 3টি বিষয় উল্লেখ করেছেন যে 3টি কারণে মূলত আমরা এই রাষ্ট্রপতির ভাষণকে আমরা বয়কট করেছি। এর ভিতরে নাম্বার 1, তিনি বিগত ফ্যাসিস্ট আমলে নিরীহ ছাত্র জনতার বুকে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার তিনি তার সম্মতিতে তিনি সমস্ত বন্দোবস্ত করে দিয়েছেন। তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই বা কোনো রকম শেখ হাসিনাকে নিবৃত করার চেষ্টা করেন নাই। এবং তিনি এই গণহত্যাকারীর একমাত্র অন্যতম দোষর রাষ্ট্রের অভিভাবক হিসেবে। তাহলে এইখানে তিনি অপরাধী, তার এটা মারাত্মক অপরাধ। এবং পরবর্তীতে তিনি এই হত্যাকাণ্ডের কোনো নিন্দা কিন্তু তিনি জ্ঞাপন করেন নাই। আর নাম্বার 2 হচ্ছে, যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল 5 আগস্টে, আপনাদের মনে আছে, এই 5 আগস্ট বিকেল বেলা রাষ্ট্রপতি কিন্তু এই চুপ্পু একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র আমার কাছে আছে, আমি সেটিতে সম্মতি জ্ঞাপন করেছি, আমি অনুমোদন করেছি, গ্রহণ করেছি। পরবর্তীতে কয়েকদিন আগে আপনারা জানেন 2টি পত্রিকার সাথে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ওটি পুরাপুরি অস্বীকার করেছেন এবং তিনি নতুন একটা বয়ান উৎপাদন করার চেষ্টা করেছেন, নতুন একটা বিতর্ক উস্কে দেবার চেষ্টা করেছেন। তাহলে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে মিথ্যাচার প্রকাশ্যে করলেন। কোন এই জাতীয় মানুষ রাষ্ট্রের এই পর্যায় থেকে মিথ্যাচার, এমনিতেই তো মিথ্যাচার একেবারে জঘন্য অপরাধ, তারপরে যদি এই জাতীয় ব্যক্তিরা এই ধরনের মিথ্যাচার করে, তিনি তার সমস্ত পদ এবং সবকিছুর নৈতিকতা হারিয়ে ফেলেন তিনি। সুতরাং এই মিথ্যাবাদী একজন মানুষ, তার ভাষণ শোনা কোনো মতো অবস্থায় উচিত হবে না, কাম্য নয়, যার কারণে তারা তার ভাষণ বয়কট করেছে। আর নাম্বার 3 যেটি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, এই নির্বাচনটা কিন্তু রাষ্ট্রপতির একটা অর্ডিন্যান্স, তিনি এই অর্ডিন্যান্স জারি করেন কে? রাষ্ট্রপতি। তিনি এই অর্ডিন্যান্স জারি করেছিলেন, তার অর্ডিন্যান্স অনুযায়ী কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয় এবং তিনি এই গণভোট, হ্যাঁ ভোট, না ভোট, এগুলোর সব কিন্তু তিনি অনুমোদন দিয়েছিলেন। যথারীতি নির্বাচন হলো, 70% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, 70%। তাহলে যখন তিনি অনুমোদন দিয়েছেন, তার অন্যতম দায়িত্ব, তিনি তো রাষ্ট্রের অভিভাবক, তার অন্যতম দায়িত্ব ছিল যে সংবিধান সংস্কার পরিষদ যেটি গঠিত হবে এই গণভোটের মাধ্যমে, এই নির্বাচন হবার সাথে সাথে তিনি 2টারই শপথ পড়াবেন। সরকারি দল একটা শপথ নিয়েছে, আরেকটা নেয় নাই, বিরোধী দল 2টি নিয়েছে। অথচ এইখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি যে অর্ডিন্যান্স জারি করেছেন, এখানে তার অন্যতম বাধ্যবাধকতা ছিল যে তিনি 30 দিনের ভিতরে একটি অধিবেশন ডাকবেন, কিন্তু এই রাষ্ট্রপতি সেই অধিবেশন ডাকেন নাই। তাহলে এটা তার জন্য মারাত্মক একটা অপরাধ, তিনি প্রচন্ড অপরাধ করেছেন।
সুতরাং এই 3টা অপরাধের কারণে এই রাষ্ট্রপতির ভাষণ শোনা এবং ওই সংসদে তার ভাষণ দেবার কোনো অধিকার ছিল না, কিন্তু তিনি দিয়েছেন কি জন্য? কারণ আমাদের বিএনপি, আমাদের সরকারি দল এখন ওই বিধবা নারীর প্রেমে পড়ে গেছে বা ওই কুৎসিত নারীর প্রেমে পড়ে গেছে, কারণ তার কাছে কিছু মধু আছে। কি মধু আছে? মধুটা হচ্ছে এই সংবিধানের বাইরে বিএনপি যেতে চাচ্ছে না, এই কারণে যে এই সংবিধানের ভিতরে থাকলেই শেখ হাসিনার মতো 17 বছর তিনি ক্ষমতায় থাকতে পারবেন, এবং তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি এবং শুরু হয়ে গেছে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।